শুরু করে দেই যে অন রিকোয়েস্ট আজকে হচ্ছে আমাদের এমবিএ প্রোগ্রামের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সের রিভিউ ক্লাস। কেমন? তো আমরা যে টপিকগুলো শিখছি তার ভিতরে একটা ছিল ফিনান্সিয়াল প্ল্যানিং এন্ড ফোরকাস্টিং। এই টপিকটাতে আমরা হোয়াট ইজ ফিনান্সিয়াল প্ল্যান, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল প্ল্যান, হোয়াট আর দ্য টাইপস অফ ফিনান্সিয়াল প্ল্যান, কেমন, এবং কিভাবে একটা প্রতিষ্ঠান শর্ট টার্ম এবং লং টার্ম ফিনান্সিয়াল প্ল্যানটা টেক করতে পারে, এই জিনিসগুলো আমরা দেখছি। সেটা দেখার পরে আমরা ডেপ্রিসিয়েশন নামে একটা জিনিস আমরা ক্যালকুলেট করছিলাম, মডিফাইড অ্যাক্সিলারেটেড কস্ট রিকভারি সিস্টেম। এই সিস্টেমটা, এই মেথডটা ব্যবহার করে, এটা ব্যবহার করার পরে আমরা যে কাজটা করছি সেটা ছিল ক্যালকুলেটিং এফসিএফ, ফ্রি ক্যাশ ফ্লো ক্যালকুলেট করা। ফ্রি ক্যাশ ফ্লোটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা কিন্তু ক্যাশ ফ্লো কাকে বলে, ক্যাশ ফ্লো কত প্রকার, এটা আমরা সংক্ষেপে দেখে আসছি। এবং সেখানে আমরা অপারেটিং ক্যাশ ফ্লো, ফিনান্সিয়াল ক্যাশ ফ্লো অ্যান্ড ইনভেস্টিং ক্যাশ ফ্লো, এই তিনটা জিনিস নিয়ে আমরা কথা বলেছিলাম। এই তিনটা থিওরিক্যাল কথা শেষ করে আমরা সামারাইজ করেছিলাম যে কম্বিনেশনস অফ দিস থ্রি ক্যাশ ফ্লোস ইজ কল্ড ফ্রি ক্যাশ ফ্লো। এই তিনটা ক্যাশ ফ্লো, অপারেটিং, ফিনান্সিয়াল অ্যান্ড ইনভেস্টিং, এই তিনটা ক্যাশ ফ্লোর যে ব্যালেন্সটা থাকে সেটাকে আমরা বলেছিলাম ফ্রি ক্যাশ ফ্লো, এফসিএফ। এবং মূলত আমাদের টার্গেটটা ছিল এফসিএফ ক্যালকুলেট করা। তো এই এফসিএফ ক্যালকুলেট করতে গিয়ে আমরা শুরু করেছিলাম যে কিভাবে ওসিএফ ক্যালকুলেট করা যায়। ওসিএফ মিন্স অপারেটিং ক্যাশ ফ্লো, অপারেটিং ক্যাশ ফ্লো। সো অপারেটিং ক্যাশ ফ্লোটা ক্যালকুলেট করার পরে আমরা আরো দুটো জিনিস আমরা ক্যালকুলেট করেছিলাম। একটা ছিল এনসিএআই, নেট কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট, নেট কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট। সেকেন্ডলি যেটা ছিল সেটা ছিল নেট ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট। তারপরে আমরা এফসিএফ এর একটা ফর্মুলা ব্যবহার করি, সেই ফর্মুলা ব্যবহার করে আমরা এফসিএফটা ক্যালকুলেট করি। এবং এফসিএফ ক্যালকুলেট করার পরে আমরা একটু ইন্টারপ্রিট করি, একটু ব্যাখ্যা দিই যে এই রেজাল্টটা দ্বারা কি বোঝা যায়। আমরা বলেছিলাম যে ইফ এফসিএফ ইজ পজিটিভ, it indicates that this amount is available in the hand of a corporation for further investment or to repay the borrowed fund. যদি এফসিএফটা পজিটিভ হয়, কেমন, আমরা তখন বলি যে এই পরিমাণ টাকা কর্পোরেশনের হাতে আছে, এটাকে সে দুটো কাজে ব্যবহার করতে পারে। একটা হচ্ছে সে যদি মনে করে তাহলে নতুন করে ইনভেস্ট করতে পারবে এই পরিমাণ টাকা, অথবা তার যদি কোনো পাওনাদার থাকে তাহলে সেই পাওনা টাকাটা সে পরিশোধ করতে পারবে। ইফ এফসিএফ ইজ পজিটিভ, যদি পজিটিভ হয় তাহলে ফার্দার ইনভেস্টমেন্ট অর রিপে দ্য রিফান্ড দ্য বরোড ফান্ড। কিন্তু ইন কেস অফ নেগেটিভ এফসিএফ, আমরা বলছিলাম যে নেগেটিভ এফসিএফ ডাজন্ট ইন্ডিকেট দ্য লস অফ এ কর্পোরেশন। নেগেটিভ এফসিএফ হলে সেটা একটা কর্পোরেশনের লস বুঝায় না। তাহলে কি বুঝায়? তাহলে বুঝায় যে এই পরিমাণ টাকা তার হাতে শর্ট আছে, কেমন, এই কর্পোরেশনকে এই পরিমাণ টাকা ম্যানেজ করতে হবে ফর ফার্দার ইনভেস্টমেন্ট অর টু রিপে দ্য বরোড ফান্ড। যদি সে নতুন করে বিনিয়োগ করতে চায় তাহলে এই পরিমাণ টাকা তাকে ধার করতে হবে, অথবা তাকে নতুন করে কি করতে হবে, যে শেয়ার বিক্রি করতে হবে এই ফান্ড সংগ্রহ করার জন্য। ওয়েল, আমাদের সেকেন্ড টপিক যেটা, সেটা ছিল কি, সেটা ছিল স্টক ভ্যালুয়েশন, কেমন, স্টক ভ্যালুয়েশন। ইন দিস টপিক উই হ্যাভ ডিসকাসড, আমরা এই টপিকে ডিসকাস করেছিলাম যে একটা কোম্পানির শেয়ার কাকে বলে, হোয়াট ইজ শেয়ার, হোয়াট আর দ্য টাইপস অফ শেয়ার, ওকে। And there we have discussed the shares are basically two types, common stock and preferred stock. Common stock, that means share means common stock. A corporation's part of equity, কেমন, আমরা বলছি common stock is the part of equity, এবং এমন একটা ইকুইটি, a part of ownership which can be sold out in the market, এমন একটা অংশ মালিকানার যেটা বাজারে বিক্রি করে একটা কোম্পানি তার মূলধন সংগ্রহ করতে পারে, অর্থাৎ মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এটাকে আমরা বলেছিলাম কমন স্টক। আর প্রেফার্ড স্টককে আমরা বলেছিলাম যে এমন এক ধরনের শেয়ার আপন হুইচ প্রেফারেন্স আর গিভেন, এমন এক ধরনের শেয়ার যে শেয়ারটার উপরে প্রেফারেন্স দেওয়া হয়। সেই প্রেফারেন্সটা কি, টু অ্যাপ্লাই দ্য রাইটস এন্ড প্রিভিলেজ। একটা শেয়ার কিনে নিলে এই লোকগুলোকে আমরা বলে থাকি শেয়ার হোল্ডার, কেমন।
শেয়ার হোল্ডারদের কিছু অধিকার থাকে। অধিকার হচ্ছে এমন একটা জিনিস যেটা আইন দ্বারা স্বীকৃত। অধিকারের পাশাপাশি কিছু সুযোগ সুবিধা থাকে যেটা আইন দ্বারা স্বীকৃত না, কিন্তু একটা মানুষ একটা প্রতিষ্ঠান পেতে পারে। তাহলে প্রেফার্ড স্টক হচ্ছে এমন এক ধরনের শেয়ার যেই শেয়ারটার উপরে রাইটস এন্ড প্রিভিলেজের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয়। ফর এক্সাম্পল, in case of distributing the dividend, when a corporation will distribute the dividend, preferred stockholders will be given preference to receive the dividend earlier than the common stockholder. কোম্পানি যখন প্রেফার্ড ডিভিডেন্ড দিবে, কেমন, তখন সে কি করবে, প্রেফার্ড স্টক হোল্ডারদেরকে ডিভিডেন্ডটা সে আগে দিবে, তারপরে সে দিবে কমন স্টক হোল্ডারদের ডিভিডেন্ড। তার মানে কি এখানে তাকে প্রেফারেন্স দেওয়া হলো। বিষয়টা এরকম না যে কমন স্টক হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়া হবে না, দেওয়া হবে। প্রেফার্ড স্টক হোল্ডারদেরকে আগে দেওয়া হবে, তারপরে দেওয়া হবে কমন স্টক হোল্ডারদেরকে। তাহলে আমরা কমন স্টক এবং প্রেফার্ড স্টকের ডিফিনিশনটা আমরা দিলাম। দেওয়ার পরে এই দুটো শেয়ারের, কমন স্টক এবং প্রেফার্ড স্টকের বৈশিষ্ট্যগুলো কি কি, তাদের রাইটস এন্ড প্রিভিলেজ কি কি, সেটা আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম। আলোচনা করার পরে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কমন স্টক এন্ড প্রেফার্ড স্টক, কেমন, আমরা সেই জিনিসটা নিয়ে কিন্তু কথা বলেছি, কেমন, এবং ডিটেইলস কথাবার্তা বলেছি যে পার্থক্যগুলো কি হতে পারে। এবং এই পার্থক্যের একটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইটাকেও ভিজিট করছিলেন এই পর্যন্ত? স্যার যে আপনাদের জন্য ভিডিও ছাড়ে, কেমন, সেই ভিডিও কি কেউ দেখছিলেন এই পর্যন্ত? আমি দেখছিলাম, আমি ডাউনলোড করে রাখছি স্যার। সাবস্ক্রাইব করছে কে কে? শুধু আব্দুল্লাহ করছে আর হাসান হাত তুলছে। স্যার আমিও দেখছিলাম স্যার, কিন্তু পুরো ভালো করে দেখিনি। ওটা দেখলে কি হবে যে আপনার একটা রিহার্সাল হয়ে যাবে, কেমন, একবার ক্লিয়ার বোঝা যায় স্যার, খুব সুন্দর স্যার। হ্যাঁ, ওটা মানে স্যারদের কষ্ট করতে হয় আপনাদের জন্য, আপনারা যদি না দেখেন তাহলে তো বিপদ। আর নিজেদের ফেসবুকে ওগুলো একটু শেয়ার দেওয়া যায়, কেমন, তাহলে শেয়ার করছে স্যার, খুশি হবে যে দেখে, ওরা দেখে। স্যার ফেসবুকে স্যার শেয়ার করছে স্যার। হ্যাঁ, খুব ভালো, খুশি হলাম। এই হাসান, তোমার বাসার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। স্যার আশেপাশে কোনো করোনা আছে? না, আশেপাশে কোনো করোনা নাই, পাশের এলাকায় আছে। মুজাহিদ কোনটা তোমাদের ভিতরে? যে রে এখন আসছে স্যার, সাদা যে আসছে সেই হাসান। হাসান। হ্যাঁ? হাসান তুমি তো আমাকে মেসেজ দিছিলা। স্যার কোনটা, কোন বিষয়ে? না না, তুমি বলছিলে না যে তোমাদের বিল্ডিং এ তোমাদের কাজিন আরো কে কে যেন করোনা আক্রান্ত, লকডাউন করে দিচ্ছে। না স্যার, আমি না। হ্যাঁ, কে যেন একটা দিছিল আমাকে, দেখো। আচ্ছা, ঠিক আছে, বাড়িতে সমস্যা হয় না। আমরা আবার ফেরত আসি। তাহলে আমরা হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কমন স্টক এন্ড প্রেফার্ড স্টক, এটা নিয়ে আমরা কথা বললাম। এটা বলার পরে যে হোয়াট ইজ শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট কাকে বলে, আমরা এটা কিন্তু আলোচনা করেছিলাম। আমরা বলেছি যে শেয়ার মার্কেট ইজ এ মেকানিজম, ইজ এ সিস্টেম by which shareholders can buy and sell the shares. এটা হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটের মাধ্যমে কি করা যায়, যে শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারগুলো বেচা কিনা করতে পারে, কেমন, শেয়ারগুলো বেচা কিনা করতে পারে। আমরা এটা নিয়ে কথাবার্তা বলেছি। স্যার এর মধ্যে স্যার মার্কেটে যে একটা আছে সেকেন্ডারি শেয়ার, প্রাইমারি শেয়ার, এই দুইটা কোনটা প্রিফার্ড শেয়ার আর কোনটা স্টক? আরিফ একটা সুন্দর প্রশ্ন করছে যে হোয়াট ইজ প্রাইমারি মার্কেট এন্ড হোয়াট ইজ সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট। আচ্ছা, আপনাদের ভিতরে প্রাইমারি স্কুলে কে কে পড়ছেন, হাত তুলেন তো। সবাই পড়ছে। এই স্যার কি এই প্রশ্ন খামাখা করছে? এই প্রশ্ন করে তো আমি বিপদে পড়ছিলাম। আমি বলছিলাম যে আপনারা সবাই প্রাইমারি স্কুলে পড়ছেন, তো দুজন আমাকে রিপ্লাই দিছিল যে না স্যার আমরা পড়ি নাই। এখন আমি তো পড়ছি বিপদে, যে প্রাইমারি স্কুলে না পড়ে ইউনিভার্সিটি আসে কিভাবে। পরে বলছে স্যার আমি ইবতেদায়ী মাদ্রাসায় পড়ছি, আরেকজন বলছে সে কিন্ডারগার্টেনে পড়ছে। ইবতেদায়ী মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন এই সবগুলি কিন্তু প্রাইমারি। প্রাইমারি শব্দের মানে কি, নিউ, নতুন। এখানে কোন একটা জিনিস কি করা হয়, নতুন করে শুরু করা হয়। তাহলে একটা কোম্পানি, যে কোম্পানিটা প্রথমবারের মতন শেয়ার বিক্রি করে, কোম্পানি থেকে শেয়ারগুলো বিক্রি হয় মানুষের হাতে, কেমন, প্রথমবারের মতন একটা কোম্পানি তার নতুন শেয়ারটা যে মেকানিজমে বিক্রি করে, সেই মেকানিজমটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। আইপিও, ইনিশিয়াল প্রাইমারি, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিংস, কেমন, এটা আমরা কথা বলেছি, একটু মনে করে দেখেন। তাহলে প্রাইমারি মার্কেট শেয়ারের জন্য, প্রাইমারি মার্কেট হচ্ছে নতুন শেয়ারের জন্য, আইপিও বিক্রির জন্য। প্রাইমারি আইপিওটা কিন্তু শেয়ার মার্কেটে বিক্রি হয় না, কোম্পানি থেকে মানুষের হাতে
সেটা ব্যাংকের মাধ্যমে হতে পারে, লটারির মাধ্যমে হতে পারে, কেমন, মানুষের হাতে। তো মানুষের হাতে এসে যাওয়ার পরে এখন কোম্পানি আর এই শেয়ারগুলো ক্লেম করতে পারে না। কি করে, যে শেয়ার হোল্ডার এখন এই শেয়ারগুলোর মালিক, তারা কি করে, তখন একজন আরেকজনের কাছে বিক্রি করে। দেখেন কোম্পানি থেকে যখন আপনার হাতে আসলো, আপনার হাত খেয়াল করে দেখেন, আপনার হাত ইউর হ্যান্ড, আপনি যখন এটা আরেকজনের হাতে দেন তখন কি হয়ে গেল, সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। আপনি ফার্স্ট হ্যান্ড, আপনার হাত থেকে চলে গেল আরেকজনের হাতে, সেকেন্ড হ্যান্ড। তাহলে যে মার্কেটে এই শেয়ারগুলো হাত বদল হয়, ব্যক্তির কাছ থেকে ব্যক্তি, ব্যক্তির কাছ থেকে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিষ্ঠান, যে মার্কেটে শেয়ারগুলো বারবার হাত বদল হয়, সেই মার্কেটটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। এই কারণে শেয়ার মার্কেটটাকে আমরা প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট এই দুটোকে আমরা ভাগ করি। তাহলে প্রথমবার যে মার্কেটে নতুন শেয়ার বিক্রি হবে সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট, এবং ওই প্রাইমারি শেয়ারগুলো যখন হাত বদল হয় যে মার্কেটে, তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটে রিলেশনটা থাকে কোম্পানি থেকে শেয়ার হোল্ডার, আর সেকেন্ডারি মার্কেটে রিলেশন হয় শেয়ার হোল্ডার টু শেয়ার হোল্ডার ভায়া শেয়ার মার্কেট। কেমন, এই মেকানিজমটা মনে রাখতে হবে। প্রাইমারি মার্কেটে শেয়ারটা পাওয়ার জন্য আপনাকে কোনো কমিশন দেওয়া লাগবে না, কিন্তু সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনা কিংবা বিক্রি করার জন্য আপনাকে কমিশন দিতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, হাউ মেনি শেয়ার মার্কেটস ইন বাংলাদেশ? 2 শেয়ার মার্কেটস। বাংলাদেশে কয়টা শেয়ার মার্কেট? দুইটা স্যার, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম ঢাকা আর চট্টগ্রাম। ভেরি গুড, ঢাকা স্টক এক্সচেঞ্জ এন্ড চিটাগং স্টক এক্সচেঞ্জ। তো ঢাকা স্টক এক্সচেঞ্জটা কোথায়? আরে স্যার মতিঝিলে মধুমিতা হলের সামনে স্যার। মতিঝিলে কোন জায়গায়? ঢাকা মতিঝিল। ঢাকা মতিঝিল শাপলা চত্বর থেকে মধ্যবিত্ত সিনেমা হলের সামনে। ডাকতেজিল। মতিঝিলেতে বলা হয়। ওটার আশেপাশে কি আছে? তার মধুমিতা হল আছে, তারপর মধ্যবিত্ত সিনেমা হল। জি জি জি, আমি এইটাই জানতে চাইছিলাম যে কে কোন জায়গায় যায় বা কার নজর কোথায় যায়। কেমন, না স্যার কেউ যাওয়া লাগে না তো, স্টক এক্সচেঞ্জের ভিতরে ঢুকলে স্যার আমি তো ওইটাই বললাম যে কার নজরটা কোথায় যায়। কেমন, এই প্রশ্নের মাধ্যমে এটা বুঝা গেল না? স্যার আমরা তো র্যাপিডের অফিস বিজনেস আছে করছি স্যার। স্যার। স্যার আমরা তো র্যাপিডের বিজনেস অফিস করছি আছে স্যার, ছোটখাটো স্যার। আচ্ছা ঠিক আছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3 এর অফিস আছে স্যার এখানে। আচ্ছা, তো মজার একটা তথ্য দেই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু ঢাকা শহরে এস্টাবলিশড হয় নাই। কেমন, এটা মনে রাখতে হবে যে এটা জন্মটা তো সেই পাকিস্তান আমলে 1954 এ ঢাকা স্টক এক্সচেঞ্জ এস্টাবলিশড হয়, এটা ঢাকা শহরে হয় নাই। করোনা আক্রান্ত পাশের কোন একটা জেলায় হইছে, যেখানে লোকজনের হাত পা বাইন্ধা শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয়। নারায়ণগঞ্জ। কেমন, কাজেই সেই এলাকায় খুব সাবধানে যেতে হবে। ওকে, তাহলে আমরা স্টক এক্সচেঞ্জের ফাংশনগুলো আমরা শিখে গেলাম। গুড, স্টক এক্সচেঞ্জের ফাংশনটা শিখার পরে আমরা মূলত শেয়ার ভ্যালুয়েশনটা নিয়ে কথা বলছি। শেয়ার ভ্যালুয়েশন, যেখানে কমন স্টকের ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতির কথা বলেছিলাম। তিনটা পদ্ধতির ভিতরে একটা ছিল জিরো গ্রোথ মডেল। কেমন, জিরো গ্রোথ মডেল এর মানে হচ্ছে একটা কোম্পানি যখন প্রথমবার শেয়ারটা দেয়, কেমন, শেয়ারের উপরে ডিভিডেন্ড দেয়, সে কি করে, এই ডিভিডেন্ডের পরিমাণটাকে সে কখনো আর পরিবর্তন করে না। এই যে আজীবন একই পরিমাণ ডিভিডেন্ড দিয়ে যাওয়া, অর্থাৎ বৃদ্ধি না করা, কেমন, এই জিনিসটাকে বলা হয় জিরো গ্রোথ। আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের লাইফের সাথে এটাকে একটু কম্পেয়ার করতে পারেন। মনে করেন একজন মানুষ একটা চাকরি শুরু করলো, মাত্র 20,000 টাকা বেতনে সে চাকরি শুরু করলো। তো নরমালি কি হয় যে আমরা যদি চাকরি শুরু করি, প্রতি বছর শেষে আমাদের প্রত্যেকের বেতন কিছু না কিছু বৃদ্ধি পায়, তাই না? 10% হোক 5% হোক বৃদ্ধি পায়। কিন্তু আপনি চাকরি শুরু করলেন 20,000 টাকা দিয়ে, এক বছর শেষ আপনার বেতন 20,000, আবার পরের বছর গেলেন তাও আপনার বেতন 20,000। তাহলে দেখেন আপনি কিন্তু বেতন পাচ্ছেন, কিন্তু আপনার বেতনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে না। এই যে বৃদ্ধি না পাওয়ার মানে কি, জিরো গ্রোথ, অর্থাৎ আমি যেখানে ছিলাম সেখানেই থেমে থাকি। সো কোন একটা কোম্পানি যখন ডিভিডেন্ড দেয়, এই ডিভিডেন্ড দেওয়ার সময় সে প্রথমবার যে ডিভিডেন্ডটা দিবে আজীবন ওই পরিমাণ ডিভিডেন্ড দিবে, কোম্পানি নেভার ইনক্রিজ ইটস ডিভিডেন্ড। সো দিস ইজ কল্ড জিরো ডিভিডেন্ড গ্রোথ মডেল। কেমন, সো ডিভিডেন্ড নেভার ইনক্রিজ। সেকেন্ড যেটা, সেটাকে আমরা বলেছিলাম কনস্ট্যান্ট গ্রোথ মডেল। অর্থাৎ আমরা এমন একটা মডেল নিয়ে আলোচনা করব যে মডেলের ভিতরে কোম্পানি তার ডিভিডেন্ডটা বৃদ্ধি করবে, গ্রো করবে। কেমন, বাই এ ফিক্সড রেট, কনস্ট্যান্ট রেট ইন এভরি ইয়ার। মনে করেন প্রথম বছর 20,000 টাকা দেওয়া হলো, পরের বছর আবার সে 10% বৃদ্ধি করবে। যদি 20,000 টাকা 10% বৃদ্ধি করে তাহলে হয়ে যাবে কত, আরো 2,000। তাহলে ফার্স্ট ইয়ারে ছিল 20,000, পরের বছর হয়ে গেল 22,000। ক্লিয়ার?
এরকম প্রতি বছর সে কি করবে 10% হারে, ফার্স্ট ইয়ারে 10% বাড়াবে, সেকেন্ড ইয়ার 10%, থার্ড ইয়ার 10%, এভরি ইয়ার, কেমন, ইন এ কনস্ট্যান্ট রেট, ইন এ ফিক্সড রেট। ক্লাস করতেছি। তখন এই জিনিসটাকে আমরা বলবো কনস্ট্যান্ট গ্রোথ মডেল। এটা আরেকটা নাম হচ্ছে ডিসিএফ মডেল, ডিসিএফ, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল। সামটাইমস ইট ইজ অলসো কল্ড গর্ডন মডেল, কেমন, মিস্টার গর্ডন নামে একজন ভদ্রলোক এই মেথডটা আবিষ্কার করেছিলেন, এই জন্য এটাকে বলা হয় গর্ডন মডেল। পরবর্তীতে আমরা আরেকটা মডেল নিয়ে কথা বলেছিলাম, যেটা ম্যাথমেটিক্যালি আপনাদেরকে এই সেমিস্টারে দেখানো হয়নি। এটা করোনার একটা আশীর্বাদ বলতে পারেন, কেমন, দেখাইলে তো একটু লোড বেড়ে যেত, শুধু আইডিয়া দিয়েছিলাম। এটা হচ্ছে নন কনস্ট্যান্ট গ্রোথ মডেল, নন কনস্ট্যান্ট গ্রোথ মডেল। এবার দেখেন কথাটা হচ্ছে নন কনস্ট্যান্ট, তার মানে কনস্ট্যান্ট না, কিন্তু সে বৃদ্ধি করবে। ফার্স্ট ইয়ারে সে 10% বাড়ালো, সেকেন্ড ইয়ারে সে 5% বাড়ালো, থার্ড ইয়ারে 20% বাড়ালো, কোনো বছর সে দিলই না। অথবা এরকম হতে পারে যে প্রথম কয়েক বছর সে ডিভিডেন্ড দিল, তার পরের বছরগুলিতে প্রথম কয়েক বছর মনে করেন যে সে 5% করে দিল, এরপরে আজীবন সে 10% দিল। দ্যাট মিনস দ্য কর্পোরেশন ইউজেস মোর দেন ওয়ান রেট, কেমন, টু ইনক্রিজ ইটস ডিভিডেন্ড। যখন একাধিক রেটে ডিভিডেন্ড বৃদ্ধি করা হয়, তখন এই জিনিসটাকে বলা হয় নন কনস্ট্যান্ট ডিভিডেন্ড গ্রোথ মডেল। ওয়েল, সো আমরা মোটামুটি সেকেন্ড টপিকে আমরা এতটুকু আলোচনা করেছিলাম, বাকি জিনিসগুলো এখানে আমরা দেখাইনি। এরপর আমরা একটা অঙ্ক করলাম, সেই অঙ্কটার ভিতরে আমরা শুরুতে ক্যালকুলেট করলাম যে ফার্স্ট ইয়ারে ডিভিডেন্ড D1 কিভাবে ক্যালকুলেট করা যায়, সেকেন্ড ইয়ার D2 ক্যালকুলেট করা যায়, D1, D2, D3, তারপরে P0, দ্যাট মিনস প্রাইস অফ শেয়ার, কেমন, প্রাইস অফ শেয়ার, P0, দেন P1, P2। এরপরে আমরা ডিভিডেন্ড ইল্ড ফর ফার্স্ট ইয়ার বের করলাম, ক্যাপিটাল গেইনস ইল্ড ফর ফার্স্ট ইয়ার বের করলাম, এন্ড ফাইনালি টোটাল রিটার্ন ফর ফার্স্ট ইয়ার। মনে আছে তো এগুলি মিস্টার আব্দুল্লাহ, মনে পড়ে? সাউন্ড আসে না কেন? স্যার মনে আছে স্যার। রুবেল সাহেব স্যার মিউট করে রাখছিলাম তো এর জন্য স্যার সাউন্ড যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কি করতে হবে, একটু বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। আমরা সর্বশেষ যে টপিকটা শিখেছিলাম, কেমন, আমাদের সর্বশেষ টপিকটা ছিল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন, তাই না? বন্ড ভ্যালুয়েশন কি স্যার পড়া লাগবে? বন্ড ভ্যালুয়েশনটা আমি যেহেতু করাইনি এই করোনার জন্য, কেমন, যদি আমাদের 8 তারিখে একটা মিটিং আছে, এই মিটিং এ যদি বলা হয় যে আরো কিছুদিন কন্টিনিউ করব আমরা ক্লাস, হ্যাঁ, তখন বন্ড ভ্যালুয়েশনটা আমরা করাবো, শুধু আইডিয়াটাই থাকে। স্যার প্রিফার্ড স্টক আর প্রিফার্ড শেয়ার আর বন্ড এই দুটোর ভিতরে পার্থক্য কি স্যার? খুব কাছাকাছি, খুব কাছাকাছি। প্রেফার্ড স্টক হচ্ছে কি একটা মানে শেয়ার, যেটার উপরে কোম্পানি ইচ্ছা করলে ওনারশিপ দিতে পারে, লাভের অংশ দিতে পারে, লাভের অংশ দিতে পারে। কিন্তু বন্ড হচ্ছে টাকা ধার করা। একটা কোম্পানি কি করলো, হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা ধার করলো, টাকা ধার করলে টাকাটা ফেরত দিতে হয় এবং নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। বন্ডের উপরে সুদ দিতে হয়, কিন্তু প্রেফার্ড স্টকের উপরে দিতে হয় ডিভিডেন্ড। বন্ড বিক্রি করলে কোম্পানির সাথে বন্ড হোল্ডারের সম্পর্ক হয় ডেটর এন্ড ক্রেডিটর, দেনাদার এবং পাওনাদার। আর শেয়ার বিক্রি করলে কোম্পানির সাথে সম্পর্কটা হয় মালিকানার, ওনারশিপের সম্পর্ক। আর প্রিফার্ড স্টক হোল্ডার কি কোম্পানির মালিক? হ্যাঁ, কোম্পানির মালিক, তাদেরকে পার্সিয়ালি কখনো কখনো ওনারশিপ দেওয়া হয়, ডিভিডেন্ড দেওয়া হয়, কেমন। কিন্তু বন্ডের সাথে মিল হচ্ছে যে বন্ডের উপরে তো সুদ দেওয়া হয়, সুদের হারটা সবসময় ফিক্সড থাকে। প্রিফার্ড স্টক তো স্যার ফিক্সড। হ্যাঁ, কিন্তু প্রেফার্ড স্টকে তো ফিক্সড থাকে, এই জন্য প্রেফার্ড স্টককে বলা হয় হাইব্রিড সিকিউরিটিজ, কেমন। হাইব্রিড মানে সংকর, মিক্সড। সংকর জিনিসটা বুঝেন তো? ডেটর এবং মালিকানা স্যার দুটোই। অস্ট্রেলিয়ান একটা গরু আর বাংলাদেশি একটা গরু, বুঝা গেছে? বুঝতে পারছি। হ্যাঁ, এরকম, মানে এর ভিতরে কিছু কিছু ওনারশিপের বৈশিষ্ট্য আছে, শেয়ারের বৈশিষ্ট্য আছে, আবার কিছু কি ঋণের, লোনের বৈশিষ্ট্য আছে, কেমন। এই জন্য প্রেফার্ড স্টকটাকে বলা হয় হাইব্রিড সিকিউরিটিজ। ওকে, সো আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন, দ্যাট মিন্স ক্যাপিটাল বাজেটিং ডিসিশনটা নিয়ে আমরা কথা বলেছিলাম। স্ক্রিনে দেখেন যে এখানে এসে আমরা শুরুতে ডিফাইন করেছিলাম যে হোয়াট ইজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অর ক্যাপিটাল বাজেটিং। আমরা বলেছিলাম যে ইট ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, অ্যানালাইজিং, সিলেক্টিং, ইভালুয়েটিং and implementing and evaluating an investment project for a corporation for long duration. একটা কর্পোরেশন দীর্ঘ সময়ের জন্য কোথায় সে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগটা
খুঁজে বের করা, পরীক্ষা নিরীক্ষা করে দেখা, কেমন, এবং সেটাকে সিলেকশন দেওয়া, তারপরে ইমপ্লিমেন্ট করা, এবং ফাইনালি আবার ইভালুয়েট করা, পুনর্বিবেচনা করা, এই জিনিসটাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। আমরা এটা করতে গিয়ে দেখলাম যে কোথায় কোথায় ক্যাপিটাল বাজেটিংটা করতে পারে, ইনভেস্টমেন্ট করতে পারে, সম্পূর্ণ নতুন একটা সেক্টরে করতে পারে, রিপ্লেসমেন্ট আর ইনস্টলমেন্টের জন্য করতে পারে, মডার্নাইজেশনের জন্য করতে পারে। অনলাইনে ক্লাস করতেছি, কথা কিন্তু আমি সবই শুনতেছি, হ্যাঁ, অসুবিধা নেই। ওয়েল, ইনভেস্টমেন্ট এরিয়াটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। এটা মনে রাখতে হবে যে এ কর্পোরেশন ক্যান ইনভেস্ট বোথ ইন ফিজিক্যাল মার্কেট অর ফিনান্সিয়াল মার্কেট। ফিজিক্যাল মার্কেট সেটাকে আমরা ফ্যাক্টর মার্কেট, প্রোডাক্ট মার্কেট, কেমন, এরকম অনেকগুলো মার্কেটে ভাগ করতে পারি। অর্থাৎ যে মার্কেটে গিয়ে কোনো দ্রব্য সামগ্রী কেনাকাটা করা যায়, এটাকে বলা হয় ফিজিক্যাল মার্কেট। আর ফিনান্সিয়াল মার্কেট যেখানে ফিনান্সিয়াল অ্যাসেট গুলোর বেচা কিনা করা হয়, ফর এক্সাম্পল কারেন্সি, শেয়ার, বন্ড, লোন, কেমন, ডিবেঞ্চার, এই টাইপের জিনিসগুলো যে মার্কেটে বেচা কিনা করা যায় সেটাকে বলা হয় কি ফিনান্সিয়াল মার্কেট। আপনি ব্যাংকে একটা ডিপিএস করে রাখবেন, হ্যাঁ, দিস ইজ দ্য ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট। তাহলে এই ইনভেস্টমেন্ট এরিয়াগুলোকে বলা হয় প্রজেক্ট। যেমন এরিয়াস অফ ইনভেস্টমেন্টস আর কল প্রজেক্টস। আমরা এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, একটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট, আর একটা কি ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। কেমন, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, একটা প্রজেক্টের সিলেকশন কিংবা রিজেকশন অন্য কোনো প্রজেক্টের সিলেকশন কিংবা রিজেকশনের জন্য বাধা হয়ে দাঁড়ায় না। When selection or rejection of a project has no influence or impact on the selection or rejection of other projects, that is called independent investment project. Secondly, mutually exclusive project. Mutually exclusive, সমঝোতার ভিত্তিতে কোন একটা জিনিসকে বাদ দিয়ে দেওয়া। আপনাদের ভিতরে যারা বিয়ে শাদী করছেন, কেমন, যদি সেই ফ্যামিলিতে দুই বোন থাকে আনমেরিড, দেখেন একটাকে আপনি বিয়ে করলে আরেকটা কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে, হয় নাই? এই রুবেল হাসতেছে, তার মানে রুবেল বিয়ে শাদী করছে, মনে করছে আর কি। স্যার আমরা করছি স্যার, আমরা করি না যে তা না স্যার, কিন্তু আমরা তো হ্যাঁ, এবার আরিফ প্রতিবাদ করতেছে, কেমন। জি স্যার, এটা তাহলে বুঝতে বিষয়টা চাইছি কি স্যার। দাঁড়ালো, এক ফ্যামিলির দুই বোনের একজনকে বিয়ে করলে আরেকজনকে বিয়ে করা যায় না, একটাকে অ্যাকসেপ্ট করলে আরেকটা কি হয়ে যায়, এক্সক্লুড, বাতিল হয়ে যায়। রিজেক্ট হয়ে খুব ভালো হয়েছে স্যার, আমার নাই তো স্যার এই কারণে। আচ্ছা, যাই হোক, ওই সবাইকে আবার নিজের বোন ভাবার দরকার নাই, কেমন, তাহলে বড় বিপদ। অথবা সবাইকে বউয়ের বোনও ভাবার দরকার নাই। আমরা প্র্যাকটিক্যালি আসি, তার মানে যদি আরেকটা বোন থাকতো তাহলে দেখেন সেইটাও বাতিল হয়ে যেত। তার মানে আপনি যখন একজনকে সিলেক্ট করেন তখন বাকিগুলো কি অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। ইনভেস্টমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে সেই একই কথা। when you select one project, maybe this is the best project, selection of one project when rejects the others, come on, that is called mutually exclusive investment project. তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমরা শুধু একটাকে সিলেক্ট করতে পারি আর বাকিগুলো বাতিল হয়ে যাবে। আমি এগুলো আপনাদেরকে এক্সাম্পল সহকারে ওই ক্লাসে বলে দিছিলাম। এগুলো বলার পরে যে ইনভেস্টমেন্ট টেকনিক গুলো কি কি, হোয়াট আর দ্য টেকনিক্স অফ ইনভেস্টমেন্ট, কেমন, হোয়াট আর দ্য টেকনিক্স অফ ইনভেস্টমেন্ট, আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়েও কম বেশি আলোচনা করছিলাম। যদি আপনাদের মনে থাকে তাহলে কিন্তু আপনারা একটু মনে করে দেখতে পারবেন। এবং সেখানে বিশেষ করে একটু দেখাচ্ছি, আমি বেশ কয়েক ধরনের টেকনিকের কথা আপনাদেরকে বলেছিলাম। দেখেন, একটা ছিল পে ব্যাক পিরিয়ড, কেমন, পে ব্যাক পিরিয়ড, আপনি একবার পে করবেন, এরপরে সেই টাকাটা আপনার কাছে ব্যাক আসবে, ফেরত আসবে। মাঝখানে কতদিন লাগবে, কেমন, মাঝখানে কতদিন লাগবে, এই সময়টা কি বলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড মানে হচ্ছে যদি আপনি টাইম বিল অফ মানিটা অ্যাপ্লাই করেন আপনার পে ব্যাক পিরিয়ডের ভিতরে, অর্থাৎ ক্যাশ ফ্লো গুলো যদি আপনি প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুটা ক্যালকুলেট করেন তখন সেই জিনিসটাকে বলা হয় ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড, কেমন। আমরা মূলত পে ব্যাক পিরিয়ড, তারপরে নেট প্রেজেন্ট ভ্যালু,
একটু ভালো করে দেখেন, পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আমরা মূলত এই তিনটা জিনিস একটু বেশি ক্যালকুলেট আমরা করছিলাম। কেমন? বেশি ক্যালকুলেট করছিলাম। এদের প্রত্যেকের ডিফিনিশন, বৈশিষ্ট্য, এদের দুর্বলতা, স্ট্রেংথ এন্ড উইকনেস, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে রেজাল্টটা কি হলে আমরা কি ধরনের ডিসিশন নিব, ডিসিশন রুলস। পেব্যাক পিরিয়ডের রেজাল্টটা কিরকম হলে আমরা প্রজেক্ট সিলেক্ট করব কিংবা রিজেক্ট করব, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। দেন নেট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা একই কাজ করেছি এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা একই রকমের কাজ করেছি। এরপরে এই টপিকে এই যে দেখেন আমরা পেব্যাক পিরিয়ড কিন্তু ক্যালকুলেট করেছিলাম। কেমন? এটা আপনাদের মনে থাকার কথা। ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কগুলো করছিলাম। যারা সেদিনে ক্লাসটা মিস করছেন, আমফানের কারণে স্যার করতে পারি না। হ্যাঁ আব্দুল সাহেব বলতেছি যে এটা কিন্তু চমৎকার একটা ভিডিও কিন্তু আমি দিয়ে রাখছি, আপনি দেখেন, পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন, খুবই সহজ ভাষায় এই জিনিসটাই। কেমন? এটা দেখে নিলে খুব কাজে লাগবে, অত্যন্ত সহজ একটা জিনিস। এইখানে একটু দেখেন, এক নজরে আমি বলে দিই আপনাদের, যাদের সেদিন আপনারা করতে পারেননি আপনারা এখন শিখে নিতে পারবেন। এটা এই হলুদ বক্সের এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, পিবিপি। পিবিপি মানে হচ্ছে পে ব্যাক পিরিয়ড। কেমন? পিবিপি এটার মানে হচ্ছে পে ব্যাক, এটার মানে হচ্ছে পে ব্যাক পিরিয়ড, পিবিপি। জি1 কেমন? পে ব্যাক পিরিয়ড। এখানে বলা হচ্ছে a প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই t। এ বলতে আমরা বুঝাচ্ছি নাম্বার অফ ইয়ার বিফোর ফুল রিকভারি ইয়ার। আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সে টাকাটা উঠে আসতে কতদিন সময় লাগে। যে বছর সম্পূর্ণ টাকাটা উঠে আসে দ্যাট ইজ কল্ড ফুল রিকভারি ইয়ার। কেমন? ফুল রিকভারি ইয়ারের আগের বছরটা সেটাকে বলা হয় এ। মনে করেন আপনি আজকে বিনিয়োগ করছেন, আপনার টাকাটা উঠে আসছে 5 বছরের মাথায়, তাহলে পঞ্চম বছর যেটা ফিফথ ইয়ার, দ্যাট ইজ দ্য ফুল রিকভারি ইয়ার। ফিফথ ইয়ারের আগের বছর যেটা সেটা কত? 4, তাহলে সেই বছরটা হবে এ। কেমন? নাম্বার অফ ইয়ার বিফোর ফুল রিকভারি ইয়ার। বি মানে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, অর্থাৎ কত টাকা দিয়ে আপনি আপনার এই ইনভেস্টমেন্টটা শুরু করলেন, বিজনেসটা শুরু করলেন। সি মানে হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো এট ইয়ার এ। এ ইকুয়াল টু যত বছর হবে ওই বছর পর্যন্ত টোটাল ক্যাশ ফ্লো কত, ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ার প্লাস থার্ড ইয়ার প্লাস ফোর্থ ইয়ার। এ ইকুয়াল টু যদি ফোর্থ ইয়ার হয় তাহলে 4 বছরের যোগ হবে, এ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে 3 বছরের যোগফল হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে যদি আপনি 10,000 পান, সেটা ফার্স্ট ইয়ারে 10,000 আসলো, আপনি ফার্স্ট ইয়ারে 10,000 পেলেন, সেকেন্ড ইয়ারে 12,000 পেলেন, তাহলে সেকেন্ড ইয়ার পর্যন্ত আপনার টোটাল টাকা উঠে আসলো কত? 10 প্লাস 12, টোটাল 22,000। কেমন? এভাবে কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো ক্যালকুলেট করা। ডি হচ্ছে অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো এট ফুল রিকভারি ইয়ার। অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো এট ফুল রিকভারি ইয়ার, অর্থাৎ যে বছর সম্পূর্ণ টাকাটা উঠে আসে, টোটাল টাকাটা, পার্টিকুলারলি ওই বছরে আপনার ক্যাশ ফ্লো কত টাকা আসলো। তো এটা বোঝানোর জন্য আমরা এখানে একটা অঙ্ক করেছিলাম, খুবই সিম্পল একটা ম্যাথ ছিল এখানে। যে একজন ভদ্র মহিলা, সে $40,000 দিয়ে, কেমন? এই ভদ্র মহিলা সে কি করতেছে? $40,000 দিয়ে সে একটা বিজনেস শুরু করছে, $40,000। এবং সে দেখলো যে তার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফিফথ ইয়ার পর্যন্ত, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এন্ড ফিফথ ইয়ার, বিভিন্ন সময় তার কাছে টাকা আসবে। ফার্স্ট ইয়ারে দেখেন 10,000, সেকেন্ড ইয়ার 12, থার্ড ইয়ারে আসবে 15,000, ফোর্থ ইয়ারে আসতেছে 10,000, ফিফথ ইয়ারে আসতেছে কত? 7,000। এরকম বিভিন্ন বছর তার কাছে ক্যাশ ফ্লো গুলো আসতেছে। এখন আমাদেরকে তার এই মূল 40,000 টাকাটা কবে উঠে আসলো, কবে নাগাদ উঠে আসলো, সেই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এটা ক্যালকুলেট করার জন্য আমরা যে কাজটা করি, শুরুতে একটা টাইম লাইন ড্র করি আমরা। তো দেখেন স্ক্রিনে একটা টাইম লাইন দেওয়া আছে, দেখেন। তো এই টাইম লাইনের ভিতরে 0 মানে হচ্ছে প্রেজেন্ট টাইম, আজকের সময়। 1 মানে হচ্ছে এট দ্য এন্ড অফ ইয়ার 1, এখন থেকে 1 বছর পরে। 2 মানে হচ্ছে এখন থেকে 2 বছর পরে। 3 মানে হচ্ছে 3 বছর পরে। 4 মানে হচ্ছে 4 বছর পরে। এবং 5 মানে হচ্ছে এখন থেকে 5 বছর পরে। তাহলে আমরা কোন সময় কি পরিমাণ ক্যাশ ফ্লো আসলো কিংবা গেল আমরা সেটা বসাবো। 0 মানে আজকে সে ইনভেস্ট করলো কত? $40,000। দেখেন 0 বরাবর 40,000, একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, এর মানে হচ্ছে এই পরিমাণ টাকা তার পকেট থেকে চলে গেছে। she has invested this amount।
দেন ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো কত আমরা সেটা একটু লিখবো। ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো আপনারা একটু দেখেন, ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো কত অঙ্কের ভিতরে দেখেন তো 10,000 10,000। তো ফার্স্ট ইয়ার বরাবর আমরা 10,000 বসিয়ে দিব। দেন সেকেন্ড ইয়ারে কত 12,000 12,000 বসিয়ে দিব। থার্ড ইয়ার 15,000 নাইস 10,000 7,000 ভেরি গুড। সো ইয়ার ওয়াইজ ক্যাশ ফ্লো গুলো আমরা বুঝি, এটা হচ্ছে কি ইয়ার ওয়াইজ ক্যাশ ফ্লো। কিন্তু আমাদের বেসিক্যালি এখন দরকার হবে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। কেমন কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা একটু আমরা ক্যালকুলেট করব। তো সেটা ক্যালকুলেট কিউমুলেটিভ মানে হচ্ছে যে পিছনের বছরগুলোর সাথে বর্তমান বছরের যোগফল। তো কিউমুলেটিভ ক্যাশ ফ্লো দেখেন ফার্স্ট ইয়ার বরাবর আছে কত 10,000 টাকা। একটু দেখেন ফার্স্ট ইয়ার বরাবর 10,000 কেমন। সেকেন্ড ইয়ার পর্যন্ত ফার্স্ট ইয়ারে আসছে 10,000, সেকেন্ড ইয়ারে আসছে 12,000, তার মানে সেকেন্ড ইয়ার পর্যন্ত আসলো 22,000 22,000 টাকা আসলো সেকেন্ড ইয়ার পর্যন্ত। কেমন থার্ড ইয়ার পর্যন্ত ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ার প্লাস থার্ড ইয়ার 37,000 ইয়ার পর্যন্ত আবার ওই 4টা বছর যোগ হয়ে যাবে। ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ার প্লাস থার্ড ইয়ার প্লাস ফোর্থ ইয়ার এন্ড ফাইনালি ফিফথ ইয়ার। এরকম হবে। এবার একটু আমাদের একটু কম্পারিজনে আসতে হবে যে আমরা যে টাকাটা ইনভেস্ট করলাম, কেমন একটু ভালো করে যদি আমরা তাকাই, আমরা ইনভেস্ট করছিলাম কত টাকা, আমরা ইনভেস্ট করছিলাম 40,000 টাকা। একটু তাকিয়ে দেখেন ফোর্থ ইয়ারে ইয়ার 4 উঠে আসছে কত 47,000, ঠিক না? ইয়ার 3 তে আসছিল 37, আমাদের ইয়ার 3 তে আমাদের পুরো টাকা উঠে আসেনি। কেমন ইয়ার 4 এ 47, তার মানে আমাদের 40,000 টাকা উঠে আসছে কখন ইয়ার 4 এ। সো ইয়ার 4 ইজ দা ফুল রিকভারি ইয়ার। যে বছর সম্পূর্ণ টাকা উঠে আসছে সেটাকে আমরা বলতেছি ফুল রিকভারি ইয়ার। ক্লিয়ার? নাও ফর্মুলার ভিতরে আমরা বলছিলাম a means number of year before full recovery. So as here full recovery year is 4, so a equal to 3. যেহেতু ফুল রিকভারি ইয়ার 4, কাজে a equal to কত হবে 3। ক্লিয়ার? এবার দেখেন b বলতে আমরা বুঝাচ্ছিলাম কি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তো আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লিখে ফেললাম 40,000 টাকা, অঙ্কের ভিতরে দেওয়া আছে। নাও কাম ব্যাক টু সি means cumulative cash flow at year a equal to হচ্ছে কি থার্ড ইয়ারে যদি আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো দেখি তাহলে থার্ড ইয়ারে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হচ্ছে 37,000। কেমন থার্ড ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, এই থার্ড ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হচ্ছে কত আমাদের 37,000। এবার ডি সমান বলা ছিল অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো এট ফুল রিকভারি ইয়ার। আমাদের ফুল রিকভারি ইয়ার হচ্ছে 4, এই ফুল রিকভারি ইয়ারের অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে কত 10,000। তাহলে এবার দেখেন আমরা এ বি সি ডি 4টা অক্ষর আমরা পেয়ে গেছি, ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। সো নাও পুট দিস ভ্যালু ইনটু দা পেব্যাক পিরিয়ড ফর্মুলা। আমরা এই ফর্মুলা এবার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি a plus b minus c divided by d, এবং আমরা লাস্ট ক্লাসে দেখেন ক্যালকুলেট করেছিলাম এইভাবে যে পেব্যাক পিরিয়ড ইকুয়াল টু 3.3 ইয়ার্স। এখন এই যে রেজাল্টটা আমাদের বের হয়ে গেল যে পেব্যাক পিরিয়ড ইকুয়াল টু 3.3 ইয়ার্স আমাদের বের হয়ে গেল। এখন এইখান থেকে আমরা ডিসিশনটা কিভাবে নিব? বিষয়টা এরকম, যদি ইনভেস্টর দ্যাট মিন্স এই জুলি মিলার ভদ্র মহিলা সে যদি আগে থেকে এরকম সেট করে রাখে যে আমার এই ইনভেস্টমেন্ট থেকে টাকাটা যদি 3.5 বছরের ভিতরে উঠে আসে 3.5 ইয়ার্স, সে যদি এরকম একটা টাইম সেট করে রাখে, কেমন সে যদি বলে রাখে যে আমার এই টাকাটা 3.5 বছরের ভিতরে উঠে আসলেই আমি খুশি। ক্লিয়ার? প্রত্যেক ইনভেস্টরের একটা টার্গেট থাকে না, সে একটা টার্গেট ফিক্স করে রাখে। এই যে একটা টার্গেট ফিক্সড করে রাখা, এটাকে বলা হয় টার্গেট পেব্যাক পিরিয়ড or expected payback period. Clear? So we should compare actual calculated payback period to the target payback period. If actual payback period is lower than the target payback period, then the project should be accepted. In this problem,
if target payback period is 3.5 and our actual payback period is 3.3 years, that means our actual payback period is less than the target payback period. অর্থাৎ সে আশা করছে 3.5 বছরে তার টাকাটা উঠে আসবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারও অনেক আগে টাকাটা চলে আসতেছে। তো আপনার ইনভেস্টমেন্ট যদি দ্রুত আপনার হাতে চলে আসে তাহলে তো অখুশি হওয়ার কোনো কারণ নাই। টাকা যত দ্রুত হাতে আসে তত ভালো। তো এই জন্য আমরা সাজেশন দিতে পারি as actual payback period is lower than the target payback period, so Mrs. Julie Miller should accept this project. কেমন? সে এই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করতে পারে। আমরা এইভাবে পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করে, এই যে দেখেন পেব্যাক পিরিয়ডের ডিসিশন রুলস নিয়ে আমরা আলোচনা করছিলাম, তারপরে সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এরপরে নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে কথা বলছিলাম আমরা। কেমন? এই ক্লাসটা মিস করছিলেন কে কে? নেট প্রেজেন্ট ভ্যালুর করছি স্যার, আমি ক্লাস করছি। আচ্ছা, এই ফর্মুলাটা একটু লেখেন, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফর্মুলাটা লেখেন, ফর্মুলা প্লাস ডেফিনিশন একটু খাতায় লেখেন। এই লেখা হইছে? জি স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি করেন, কারণ মনে হয় ঝড় বৃষ্টি আসতেছে। জি স্যার, বাইরে বাতাস। শেষ লেখা। ওয়াইফাই চলে গেলে রিকন কোন জায়গায় আছো? রিকন, তোমার বাসা কোথায় জানো? স্যার ময়মনসিংহ হালুয়াঘাট, উত্তরবঙ্গে স্যার। লাস্ট ওখানে বর্ডার। তো ঝড় টর হয় না স্যার জ্বর হয় কেন? ময়মনসিংহে নদী তো খুব বেশি নাই। স্যার নদী আছে তো, ব্রহ্মপুত্র নদী আছে, কংস নদী আছে, ইসামতি নদী আছে। তা তো বড় বড় তিনটা নদী। আচ্ছা যাক, ভালো। তো ওই পেব্যাক পিরিয়ডের যে সমস্যাগুলো ছিল, কেমন, সেই সমস্যাগুলোকে দূর করার জন্য নতুন একটা মেথড দেওয়া হয়, সেটি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এখানে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয়। তো এই ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমরা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করছিলাম লাস্ট ক্লাসে। একটু দেখেন যে এইভাবে আমরা ক্যালকুলেট করছিলাম। তো এই জিনিসগুলি একটু আপনারা ডিটেইলস দেখে নিতে হবে, এবং এইটার আলোকে আমরা যে ডিসিশন গুলো নেই সেটা হচ্ছে এরকম যে যদি নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ হয়, কেমন, নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হলে সেই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা যাবে। নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ মিন্স দ্য প্রজেক্ট ইজ প্রফিটেবল।
That means you can get some positive returns from your investment. If net present value is negative, that means less than 0, an investor should reject the investment proposal. যদি নেট প্রেজেন্ট ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে ওই প্রজেক্টে বিনিয়োগ করা যাবে না। ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে রুলসটা হবে যে যতগুলো, কেমন, ইফ দ্য প্রজেক্টস আর ইন্ডিপেন্ডেন্ট, ইনভেস্টর ক্যান সিলেক্ট দোজ ইনভেস্টমেন্ট প্রজেক্টস হুইচ হ্যাভ দ্য পজিটিভ এনপিভি। পজিটিভ এনপিভি থাকে সকল প্রজেক্টগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সিলেক্ট করা যাবে। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, only that project should be selected which has the higher NPV. অনেকগুলো প্রজেক্টের ভিতরে যে প্রজেক্টের এনপিভিটা সবচেয়ে বড় হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র সেই প্রজেক্টটাকেই নেওয়া যাবে, বাকি কোনো প্রজেক্টগুলোকে সিলেক্ট করা যাবে। তাহলে এটা ছিল আমাদের কি বলে যে এনপিভি সংক্রান্ত কথাবার্তা। আর এনপিভি নেগেটিভ হলে কোনো প্রজেক্টই সিলেক্ট করা যাবে না। তো আপনাদের ভিতরে মাঝে মাঝে দুই একজন স্যারদেরকে প্রশ্ন করে বসেন যে স্যার যদি এনপিভির মানটা 0 হয়, যেটা নেগেটিভও হইলো না পজিটিভও হইলো না, এটা 0 হইলো, মানে এটা লেস দেন 0 হয় না, গ্রেটার দেন 0 হয় না, শুধু 0, তখন কি হবে? তখন আমি ওই নোয়াখালী এলাকার একটা গল্প বলি যে টিচারদেরকে বিপদে ফালানোর জন্য যা করে। তত দোষ নোয়াখালী স্যার। এইবার পাওয়া গেছে একটাকে, কেমন? হ্যাঁ, না এটা আপনাদের কাছ থেকে শোনা। ওই যে কোন এক হুজুর ওয়াজ করতে গেছিল এলাকায়, ওয়াজের হুজুর ছিল বরিশালে স্যার। হ্যাঁ, তো ওয়াজ করতে যাওয়ার পরে সে নাকি বলছিল যে এইখানে নোয়াখালীর কোনো লোক থাকলে আমি ওয়াজ করব না। এই কথা বলছে তখন নাকি ওইখানে কোনো নোয়াখালীর লোক ছিল না। ওয়াজে তো একটু পর লোকজন আসে। হুজুর ওয়াজ করতেছে যে ধরেন একটা গাছের পাতা, এটা যদি গাছ থেকে ছিঁড়ে পানির ভিতরে পড়ে তাহলে এটা একটা কুমির হয়ে যাবে, আর যদি এই গাছের পাতাটা পানিতে না পড়ে যদি কুলে পড়ে, মাটির উপরে পড়ে, হ্যাঁ, তাহলে এটা একটা হাতি হয়ে যাবে। এইবার নোয়াখালীর একজন লোক যে পরে আসছে সে হাত তুলে বসছে যে হুজুর আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন কি? হুজুর, পাতার যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক যদি মাটিতে থাকে তাইলে কি হবে? আর এটা কিন্তু প্রশ্নটা কিন্তু সঠিক ছিল স্যার, এরকম অনেক দৃশ্য আমরা দেখি স্যার, অর্ধেক পানিতে থাকে অর্ধেক আমি এটাকে এপ্রিশিয়েট করছি যে প্রশ্ন না আসলে তো উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, যদি এনপিভিটা 0 হয় এর মানে হচ্ছে আপনি সবকিছু কনসিডার করার পরে নাও ইয়ার ইন এ ব্রেক ইভেন সিচুয়েশন, কেমন, আপনি ব্রেক ইভেন পয়েন্টে আছেন। তার মানে যদি একটু সাহসী হন, একটু সাহস করলে ক্যাশ ফ্লোর পরিমাণটা বাড়ানো যায়। তাহলে এনপিভির পরিমাণটা যদি পজিটিভ হয়, কেমন, তাহলে সেই সকল ক্ষেত্রে সাহসী ইনভেস্টর যারা থাকবে, যারা রিস্ক টেক করতে পারে, দে শুড ইনভেস্ট, কেমন, আদারওয়াইজ দে শুড বি নিউট্রাল। যদি সাহস থাকে তখনই বিনিয়োগ করা যাবে, আদারওয়াইজ সেখান থেকে সরে আসতে হবে। এই এনপিভিটা শেষ করার পরে আমরা কিন্তু চলে গেছিলাম সেটা ছিল পিআই, প্রফিটেবিলিটি ইনডেক্স, কেমন। পিআই এর সাথে এনপিভি খুব বেশি পার্থক্য নাই, একই রকম ফর্মুলা। দেখেন এনপিভি ক্ষেত্রে ছিল বিয়োগ CF0টা, আর পিআই দ্যাট মিন্স প্রফিটেবিলিটি ইনডেক্স, এটা হচ্ছে কি ভাগ করে দেওয়া। কিন্তু যদি আমাদের এনপিভি বের করা থাকে তখন আমরা এই সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করতাম, পিআই ইকুয়াল টু 1 প্লাস এনপিভি ডিভাইডেড বাই CF0, কেমন, আমরা এটা ব্যবহার করতাম। এনপিভি যে প্রজেক্টগুলোকে সাপোর্ট করে, পিআই সেই একই প্রজেক্টগুলোকে সাপোর্ট করে। পিআই কম্পেয়ার করে 1 এর সাথে। if PI is greater than 1, the project is profitable and investor can select the project. If PI is less than 1, project is non-profitable and the investor should reject the project. যদি PI এর মানটা 1 এর চেয়ে বড় হয় তাহলে প্রজেক্টটা সিলেক্ট করা যাবে, আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে সেই প্রজেক্টটাকে রিজেক্ট করে দিতে হবে। যদি 1 হয় তাহলে ব্রেক ইভেন। হ্যাঁ, যদি 1 হয় তাহলে ব্রেক ইভেনে থাকবে। হ্যাঁ, 1 হলে ব্রেক ইভেন হবে। এবার আব্দুল্লাহ সাহেব কিন্তু সে একই প্রশ্ন করছে। গুড, ভেরি গুড। আমরা এই ফর্মুলা দিয়ে আমার বিয়ে নেতৃত্ব নোয়াখালী, এগুলো করার পরে আমরা পিআই এর সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি, এবং এই টপিকের একদম শেষের দিকে গিয়ে আমরা একটু
একটু দেখতে হবে যে এই টপিকের একদম শেষে গিয়ে একদমই শেষে আমরা একটু দেখে নিই যে সেটা কি ছিল। হ্যাঁ, এই শেষে এসে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং এন্ড হোয়াট আর দ্য লিমিটেশনস অফ ক্যাপিটাল বাজেটিং। ইম্পর্টেন্স এন্ড লিমিটেশনস অফ ক্যাপিটাল বাজেটিং। তো এই ছিল কি আমাদের মোটামুটি মিড টার্মের পরে এই করোনা কালীন সময়ে আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের টপিক। তো মোটামুটি আমরা সংক্ষেপে শেখার চেষ্টা করেছি। আমরা অঙ্ক করেছি, থিওরি পড়াশোনা করেছি এবং আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল বেশ কয়েকজন অ্যাসাইনমেন্ট অলরেডি আমার কাছে সাবমিট করে দিয়েছেন এবং অনেকেই করেন নাই। স্যার আজকে করছি স্যার, আর কি সময় আছে? না করলে যে সমস্যাটা হবে, আমি যখন গ্রেডিং করতে যাব তখন তো বিপদে পড়তে হবে। এবং 8 তারিখে কিন্তু ওই পরীক্ষা নিয়ে মিটিং আছে এবং আপনাদের হয়তো পরীক্ষার ডেটটা ডিক্লেয়ার হয়ে যাবে। সেটা পরীক্ষা অনলাইনে হওয়ার সম্ভাবনাটাই বেশি। অনলাইনে হলে স্যার কিভাবে আপনারা হবে? ক্লাস করবেন, মোবাইলকে আপনারা ধরবেন যাতে আপনি যে লিখতেছেন আপনাকে দেখতে পাই। স্যার কেমনে ধরবেন স্যার? এরকম লং টাইম তো স্যার পরীক্ষা নেওয়া সম্ভব না। আমার চোখের সামনেই লিখতে হবে, অথবা এমন হতে পারে যে আমি কোশ্চেন দিয়ে দিলাম, আপনি সেই একটা নির্দিষ্ট সময় থাকবে যে আপনি কম্পিউটারে কম্পোজ করবেন, কম্পোজ করে মনে করেন যে আমি 2-3 ঘন্টা সময় দিলাম, কেমন কোশ্চেন দিয়ে দিব আগে যে 2-3 ঘন্টা সময় দিব, আপনি কম্পোজ করে মানে এতটার ভিতরে অবশ্যই আমাকে মেইল করতে হবে। দুজন মিলে লিখবো স্যার, বাসা স্যার দুজন মিলে লিখবো। আমি স্যার আব্দুল্লাহ ভাইয়ের বাসা চলে যাব করোনার দুজন মিলে লিখবো স্যার। তোমাকে বলবো যে কিছু লিখে দেন। এইখানে কিন্তু স্যার করোনার কোনো ভয় থাকবে না। কথাবার্তা না বলি, যে খারাপ কথাবার্তা বললে তখন কোশ্চেনের ধরন ধারণ তো সেরকমই হবে না। স্যার মেইলটা কি স্যার পাইছেন স্যার? মেইল করছি স্যার। বলে নেই যে ইংল্যান্ডে থাকতে আমরা 2 ধরনের বিশেষ পরীক্ষা দিতাম। একটা ছিল ওপেন বুক এক্সাম, আরেকটাকে বলা হতো টেক হোম এক্সাম। আমি আপনাদের কোন কোন বেসে মাঝে মাঝে ওপেন বুক এক্সাম নেই। পরীক্ষার ভিতরে সবচেয়ে খারাপ হচ্ছে ওপেন বুক এক্সাম। কি স্যার খুবই খারাপ স্যার এটা। মানে হচ্ছে যে সবকিছু দেখে পরীক্ষা দেওয়া যায়, আপনার যা দরকার কারোর সাথে চাইলে আপনি কথা বলে পরীক্ষা দিতে পারবেন, কেমন? কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে সবাই তো সেই পরীক্ষায় ব্যস্ত থাকে, আপনি কার সাথে কথা বলবেন? আর অনেক সময় কোশ্চেনটা ওপেন আছে কিন্তু উত্তরটা তো ওপেন নাই, উত্তর কোন জায়গায় আছে আপনি তো জানেন না। এরপরে দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ দিলে যেটা হয়, পারা জিনিসও যেটা আপনি না দেখে লিখতে পারবেন, তারপরে আপনার একটু দেখার টেন্ডেন্সি জাগে, এতে সময়টা চলে যায়, কেমন? আর টেক হোম এক্সামটা আরেকটা মডার্ন ফরম্যাট, যেটা আমরা দিয়ে আসছিলাম, এটা খুব ভালো। সেটা হচ্ছে যে আপনাকে কোশ্চেন পেপারটা দিয়ে দেওয়া হবে, কোশ্চেন পেপারটা নিয়ে আপনি বাড়িতে যাবেন, বাড়িতে আপনি পরীক্ষা দিবেন, নির্দিষ্ট একটা সময় পরে টিচারের কাছে আপনি জমা দিবেন। এখন অনলাইনে একটা হচ্ছে যে ইনস্ট্যান্ট এক্সাম, যে এই মুহূর্তে আমরা আসছি, আমি কোশ্চেন দিয়ে দিলাম, আপনারা পরীক্ষা দিলেন, আমি দেখতেছি, ওই মোবাইল ওইভাবে ধরে রাখতে হয়, কেমন? আরেকটা হচ্ছে যে আমি কোশ্চেন দিয়ে দিলাম, যে আজকে কোশ্চেন দিলাম, ঠিক আছে, আপনারা রাত 10টার ভিতরে আমার কাছে অ্যানসারটা জমা দিয়ে দিবেন। তখন আর আমি দেখতে যাব না যে আপনি বই দেখতেছেন না অন্য কিছু করতেছেন, কেমন? কিন্তু সেটা নির্দিষ্ট সময়ের ভিতরে জমা দিয়ে দিতে হবে। তো সেটা যাই হোক, যে আপনারা প্রিপারেশন নেন, আমাদের ফাইনাল পরীক্ষা এটাই ভালো হবে মনে হয় স্যার। ফাইনাল কি স্যার ওই মানে একটা নির্দিষ্ট সময় দিয়ে স্যার সময়ের পরে জমা দেওয়াটাই ভালো হবে, কারণ নেট তো মাঝে মাঝে ডিস্টার্ব করে, তখন তো পরীক্ষা দেওয়া টাফ হবে। সময় না দেওয়া মানে হচ্ছে যে আপনি পরীক্ষায় আর কি মানে এপিয়ার করেন নাই, আপনি পরীক্ষায় অংশ নেন নাই, ওই সময়টা যে নেট সমস্যা করে তখন। পরীক্ষার বিষয় তো এটা মনে রাখতে হবে, পরীক্ষা কি টাইমের উপরে ডিপেন্ড করে, ঠিক না? আমি সময় দিলাম যে রাত 10টার ভিতরে জমা দিতে হবে, 10টা 1 মিনিট হয়ে গেল মানে কি যে আপনি আসছেন। হ্যাঁ, ওইটা তো 5-6 ঘন্টা থাকলে তো নেট পাওয়া যাবে, কিন্তু যদি 1 ঘন্টার ভিতরে পরীক্ষা নেওয়া হয় সরাসরি, তখন সেটা তো স্যার নেট না থাকলে পরীক্ষা দেওয়া যাবে না। স্যার এই যুদ্ধ বিধ্বস্ত সময়ে স্যার এই নিয়মে পরীক্ষা না নিলে কি হয় স্যার? পরীক্ষা নিলে সুবিধা হলো যে আপনি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন, যেখানে সবার ভিতরে কি একটা নরম দিলের পরিচয় পাওয়া যাবে। সেটা ঠিক স্যার, কিন্তু 1971-এ তো স্যার এরকম কোনো পরীক্ষা হয় নাই স্যার। 1971 সালে ইন্টারনেট ছিল না, 1971 সালে অনলাইন ক্লাসের সিস্টেম ছিল না, ঠিক আছে? তবে স্যার আপনারা যে সিদ্ধান্ত নেন ছিল কয়টা? মাত্র 4টা ইউনিভার্সিটি,
আর আপনারা যেভাবেই সিদ্ধান্ত নেন সেটা জানি ছাত্রদের ফ্রেন্ডলি হয় স্যার। রাইট রাইট এইটা কারণ এটা স্যার হচ্ছে একটা ভালো ফ্রেন্ডলি হলে সুবিধা হবে কি স্যার, আমাদেরও এই সময়টা ওভারকাম করতে সুবিধা হবে। আসলে রাইট, ভেরি আলটিমেটলি গুড। স্যার এইটাই আমরা চাচ্ছি, বর্তমান যে এটাই আমরা প্রেক্ষাপট স্যার, চাচ্ছি। ইউনিভার্সিটি স্যার গ্রান্টস কমিশন তো আমাদেরকে সেই সুযোগ দিছে, ঠিক স্যার না? মানুষের কিন্তু স্যার এখন পড়াশোনার চেয়েও বেশি হচ্ছে লাইফের সাথে স্ট্রাগল করতে হইতেছে স্যার প্রত্যেকটা মুহূর্তে। অফকোর্স এই পরিবার নিয়ে চিন্তা করতে হইতেছে, সোশ্যাল সিকিউরিটি, তারপরে পারিবারিক সিকিউরিটি সবকিছু নিয়ে চিন্তা করতে হইতেছে। আচ্ছা এগুলো কি স্যারেরা বুঝে না, ইউনিভার্সিটি হ্যাঁ, বুঝে না? এইটা আমার এটা স্যার কথা আপনারা হলো বোঝেন, আমি আপনার শেষ করি তারপরে গল্প গুজবে যাই, শেষ স্যার করে আজকে নিই। স্যার আজকে অ্যাসাইনমেন্ট দিছি স্যার। স্যার আপনার কাছে কথা তো বলি। বলতে হবে আমাদের জিনিসটা। আগে স্যার আপনি তো সাইলেন্ট, সবাই সাইলেন্ট, আমি আগে জি, শেষ জি। করি তারপরে আমরা গল্প গুজবে যাব। ঠিক আছে। তাহলে আমরা যে টপিক গুলো শিখলাম, কেমন সেই সবারটা একটু মিউট করে রাখেন, সবারটা মিউট করে রাখেন। আমরা যে টপিক গুলো শিখলাম সেই টপিক থেকে আমাদের ফাইনাল পরীক্ষায়, কেমন ফাইনাল পরীক্ষায় সব মিলে আমরা 5টা কোশ্চেনের অ্যান্সার করব, কেমন 5 কোশ্চেনস, আমরা 5টা কোশ্চেনের অ্যান্সার করব। 5টা কোশ্চেনে 50 নাম্বার থাকবে, আমাদের বরাবরের মতো সেই 2 ঘন্টার পরীক্ষা। তবে যদি আমরা অনলাইনে নেই, কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরীক্ষার সময় কমে 1 ঘন্টা হয়ে যেতে পারে, কেমন? কোন পদ্ধতিতে নিব সে মানে এবং ডিউরেশন কত থাকবে সেটা তো আমাদেরকে এখনো জানানো হয়নি। 8 তারিখে মিটিং আছে এটা নিয়ে ইউনিভার্সিটিতে। তাহলে আগের সেমিস্টারগুলোর অভিজ্ঞতা অনুযায়ী আপনারা সেইভাবে পড়বেন। শর্ট কোশ্চেন, ডিফিনিশন, ডিফারেন্সেস, পার্থক্য করা যায়, এরপরে মেনশন করা যায়, বর্ণনা করা যায় এবং ম্যাথমেটিক্স। এভাবে পড়াশোনা করলে আমরা আশা করি যে এই করোনাকালীন আমরা যে পদ্ধতিতে পরীক্ষা নেই না কেন, ইনশাল্লাহ আমাদের সবার পরীক্ষা অত্যন্ত ভালো হবে। সাহস রাখতে হবে, কেমন অত্যন্ত ভালো হবে। আর এই যে আপনারা এত কষ্ট করে যে অংশ নিছেন বিভিন্ন দুর্যোগের ভিতরে, এই যে কেউ ক্ষেতের ভিতরে গিয়ে, কেউ দোকানে গিয়ে, কেউ ছাদের উপর উঠে, কেউ গাছের উপর উঠে, কেউ ক্ষেতের ভিতরে গিয়ে, অনেক কষ্ট স্যার। মানে এই জিনিসটা এটা একটা ডেডিকেশন। হয়তো কেউ কেউ হাসতেছে, ঠিক না, হয়তো কেউ কেউ হাসতেছে। এই যে সাফওয়ান দোকানে আসছে, দেখা গেল একটা কাস্টমার আসছে দেখে হয়তো হাসতে পারে, ওর একটা রিলেটিভ সে হাসতে পারে। স্যার সবচেয়ে বড় জিনিস এটা না স্যার, এটা হচ্ছে কি আমাদের ডেডিকেশন, ঠিক না? স্যার আমরা তো অলরেডি পরীক্ষা দিয়ে ফেলাইছি স্যার, এই যে এত এই বাগানের ভিতরে জিনিসটাই এত আমরা জায়গা চাচ্ছি। তো আমার পক্ষ থেকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আপনাদের এই কষ্টের জন্য, এবং আপনাদের পরীক্ষা তো অবশ্যই